প্রথমে বলে দিচ্ছি আমার প্রচন্ড জ্বর ভাই, তো গলাতে একটু যদি প্রবলেম মনে হয় তাহলে প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিস, কারণ আমার গলা দিয়ে বেরোচ্ছে না। তো আমি চেষ্টা করব পুরোপুরি তোমাদের সহযোগিতা করার। তো 2014 সালে আমি প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ দেখি। অবভিয়াসলি ফাইনাল আমাদের সবার মনে আছে, লায়নেল মেসি এবং আর্জেন্টিনা হেরেছিল জার্মানির কাছে। মারিও গোটজার 117 মিনিটের গোলে আমাদের প্রায় হাফ অফ দ্য ওয়ার্ল্ডের স্বপ্নভঙ্গ হয়েছিল, এবং অবভিয়াসলি লিওনেল মেসির স্বপ্নভঙ্গ হয়েছিল সেই ওয়ার্ল্ড কাপ ট্রফিকে নিজের করে নেওয়ার। তার প্রায় 12 বছর পর, প্রায় কেন 12 বছর পর, লিওনেল মেসি তার থার্ড ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলতে চলেছে, এবং 2022-এ আগের সিজনেই সে তার প্রথম ওয়ার্ল্ড কাপ জিতেছে। আমি এটা কেন বলছি? আমি এই জন্যই বলছি কারণ এই দুনিয়াতে যখন থেকে এই দুই এলিয়েন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি এসেছে, তখন থেকে পুরো ফুটবলিং ফ্যান বেস, ফুটবলিং ওয়ার্ল্ড, এক্সপার্ট সবাই দুভাগে ভাগ হয়ে গেছে, কে গোট কে নয়। সেই ডিসপিউটে আমি আজকে যাব না। আজকে আমরা এই ওয়ার্ল্ড কাপে, দি গ্রেটেস্ট ওয়ার্ল্ড কাপে, ঠিক আছে, সেমিফাইনাল নিয়ে কথা বলবো এবং ফাইনালের প্রেডিকশন লাগানোর চেষ্টা করবো। ফাইনালের প্রেডিকশন লাগানোর চেষ্টা এই জন্যই বলছি কারণ ভাই, যে দুটো টিম উঠেছে সে দুটো টিম নিয়ে প্রেডিকশন লাগানোর আমার যোগ্যতা অন্তত আমার আছে বলে মনে হয় না। তো নেভার দ্য লেস, যদি আমরা প্রথম ম্যাচটা দেখে থাকি, অবভিয়াসলি আমরা সবাই দেখেছি ফ্রান্স এবং স্পেনের মধ্যে। তো দ্য ডেঞ্জারাস, দি মোস্ট ডেঞ্জারাস বলা উচিত, অ্যাটাক অফ দিস ওয়ার্ল্ড কাপ ওয়াজ দি ফ্রেঞ্চ ন্যাশনাল সাইড, ঠিক আছে, ওলিসে, এমবাপে এবং আমাদের ডেম্বেলে, ঠিক আছে। এই তিনটা যে ট্রায়ো, সেই তিনটে ট্রায়োকে যে ভয়টা আমি পাচ্ছিলাম যেভাবে আটকানো হবে সেইভাবে আটকানো হয়েছে, ঠিক আছে। তিনজনকে ভাই পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছিল। ভাই যে রকম ভাবে স্প্যানিশ ন্যাশনাল টিম খেলেছে না, আই মিন সত্যি কথা বলতে আমি বলতে বাধ্য হচ্ছি, বাট আমার বলা উচিত নয়, তোদের থেকে না বিশ্বাস কর ভাই, পর্তুগাল অনেক ভালো খেলেছে, মায়েরই বলছে, তোদের থেকে মরক্কো অনেক ভালো খেলেছে। আমি পুরো টুর্নামেন্ট বলছি না, বাট যে প্রথম শক, প্রথম হেভি টিম, প্রথম ওয়েটওয়ালা টিম যেটা ফ্রান্সের সামনে এসেছিল সেটা হচ্ছে স্পেন ভাই। এবং সেখানে লোকজন জানতো যে কুকুরেয়াকে এই ওয়ার্ল্ড কাপে এখনো অব্দি কেউ ড্রিবল করতে পারেনি। লোকজন জানতো যে জুড বেলিংহামের পরে যদি কোনো দি মোস্ট ক্রেডিবল মিডফিল্ডার থাকে এই ওয়ার্ল্ড কাপে সেটা হচ্ছে কিন্তু রডরি ভাই। লোকজন জানতো যে লামিন ইয়ামাল যদি জ্বলে ওঠে সে কিন্তু পুরোপুরি শেষ করে দিতে পারে। তারপরেও আই হ্যাভ নো আইডিয়া ডিডিয়ার ডেসাম্স কিভাবে একটা নিজে ওয়ার্ল্ড কাপ জিতে এবং আরেকটা উইনিং ওয়ার্ল্ড কাপ সিজনের কোচ হওয়া সত্ত্বেও ব্যাক টু ব্যাক তিনটে ফাইনাল হতে পারতো ভাই। আই মিন এটা যদি উঠে যেত, জিততো হারতো সেটা পরে কথা, যদি দিডিয়ার ডেসপের ফ্রেঞ্চ ন্যাশনাল টিম উঠে যেত না ফাইনালে, হি উইল বি দ্য গ্রেটেস্ট ম্যানেজার অফ ফুটবল এভার। আমি ন্যাশনাল সাইডের কথা বলছি, ওয়ার্ল্ড কাপের কথা বলছি, আমি ক্লাব ফুটবলের কথা বলছি না ভাই। কন্টিনিউ 3 বছরের ফাইনাল, ইটস নট এ জোক। এবং এমন একটা টিম, যে টিমে সব থেকে এটা বড় প্রবলেম সেটা হচ্ছে ইগোইস্টিক প্রবলেম, কারণ প্রত্যেকে সুপারস্টার, তুই কাকে ছেড়ে কাকে বাদ দিবি, ঠিক আছে, তুই অ্যাটাকে যা, ডিফেন্ডে যা, মিডফিল্ডে যা, গোলকিপিংয়ে যা, সেইখানে পর্যন্ত সুপারস্টার আছে। তো এই বড় বড় ইগোগুলোকে একই সাথে মাঠে এনে তাদেরকে হ্যান্ডেল করা ইজ নট এ চাইল্ডস প্লে। সেটা ডিডিয়ার ডেসমস আজ প্রায় 12 বছর ধরে করছে, ঠিক আছে। তো দ্যাট ম্যান হ্যাজ দ্যাট ক্রেডিবিলিটি টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। অলরেডি সে ওয়ার্ল্ড কাপ জিতেছে অ্যাজ এ প্লেয়ার এবং অ্যাজ এ কোচ, ঠিক আছে, দুভাবেই সেই দিয়েছে। তো ফ্যাক্ট অফ দ্য ম্যাটার এটাই যে রকম ভাবে স্পেন খেলতে পারতো আটকানোর জন্য ফ্রান্সকে, ঠিক সেরকম ভাবে খেলেছে এবং ফ্রান্স তাদের জালে পুরোপুরি জড়িয়ে গেছিল ভাই। আই মিন সত্যি কথা বলতে না, আমার লিটারেলি খারাপ লাগে যখন সেমিফাইনাল বা ফাইনালে এসে কোনো টিম অন্য তার অপোনেন্টকে এরকম ওয়ান সাইডে ডমিনেট করে। ভাই বিশ্বাস কর, ঘষড়ে ঘষড়ে মেরেছে, ঠিক আছে। এক হয় ঠিক আছে ভাই, ডমিনেট করেছে, আমাদের এন্ডে বেশি বল আসছে, বেশি ক্রস আসছে, আমাদের গোলকিপার বেশি ব্যস্ত থাকছে, সবই মানলাম, কিন্তু স্পেনের বক্সের মধ্যে ফ্রান্স যে কখন চান্স ক্রিয়েট করেছে, কখন যে সেরকম টেনশন হয়েছে, কখন যে কুকুরিয়াকে পার করেছে, কখন যে কারসাওকে পার করেছে, আমার তো কোনো আইডিয়া নেই। বিশ্বাস কর, এই যে লামাসিয়ার প্লেয়ারগুলো, এই গাবি, কুরাসাও আর আমাদের এই अबे साले। লামিল ইয়ামাল, এই তিনটা ভাই এলিয়ান। বিশ্বাস কর, এই মানে এরা ফিউচার স্টার তো অবশ্যই হবে। আমি জানি না সেই গোল্ডেন জেনারেশন অফ স্পেন, আই মিন 2008 টু 2012, যেখানে তারা তিনটে মেজর ট্রফি জিতেছিল, এইবারও কিন্তু সেম হতে চলেছে। 2024-এর তারা ইউরো জিতেছে, 26-এর ফাইনালে আছে, আর 28-এও কিন্তু ইউরো আছে। আমি জানি না স্পেন জিতবে কি জিতবে না, সামনে আর্জেন্টিনা রয়েছে, কতটা তারা ভালো খেলবে, কতটা আশানুবাদী পারফরমেন্স তারা দিতে পারবে আমি সত্যি জানি না। আর
সত্যি কথা বলতে আমি কোনো স্পেকুলেশনও লাগাতে চাই না, বিকজ থ্রু আউট দিস টুর্নামেন্ট আমরা দেখেছি যে যত রকম মানে দাবি করা হয়েছে এ জিতবে ও হারবে এর স্টার্ট এরকম হবে, সব কিছুই কিন্তু উলট পালট হয়ে গেছে। তো আমি মনে করি অ্যাজ এ ফুটবল ফ্যান, অ্যাজ এ স্পোর্টস ফ্যান, যে ভাই এরকম ইন্টেন্স ম্যাচ হলে এরকম মানে কি বলবো, ওয়ান অফ আ ম্যানকাইন্ড, ওয়ান অফ আ সেঞ্চুরি ম্যাচেস ভাই আমরা দেখতে পাচ্ছি। ইউ আর প্রিভিলেজড, উই আর অল প্রিভিলেজড যে আমরা লাস্টবার মেসি রোনাল্ডোকে দেখলাম, আমরা লাস্টবার প্রবাবলি হ্যারি কেনকে ইংল্যান্ডের জার্সি পরে দেখলাম, আমরা লাস্টবার লুকা মডরিচকে দেখলাম, ঠিক আছে, আমরা লাস্টবার ম্যানুয়েল নয়ারকে দেখলাম। তো এবার তোরা মেসি, রোনাল্ডো, নেইমার এই তিনজনকে নিয়ে ভাই রেজ বেট করতেই পারিস। আই হ্যাভ নো ইন্টারেস্ট অ্যাবাউট দ্যাট। আমি এটা অনেকবারই বলেছি এবং বারবার বলতে চাই যে আমি মনে করি যে আমি সেই জেনারেশনে জন্মেছি যেখানে গ্রেটেস্ট এভার স্পোর্টস, ঠিক আছে, যে কোনো স্পোর্টসে, সে তুই ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, ভলিবল, যে কোনো স্পোর্টসে দেখে নে দে, ঠিক আছে, সে তুই ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, ভলিবল যে কোনো স্পোর্টসে দেখে নে, তাদের দি গ্রেটেস্ট এভাররা এই সালগুলোতে খেলেছে, 2000 থেকে 2010, 20 অব্দি, ঠিক আছে। তো আই এম টু মাচ প্রিভিলেজ যে আমি এই জেনারেশনে জন্মেছি। এবং রইল বাকি স্প্যানিশ ন্যাশনাল সাইডের কথা, যদি তারা এরকম তাদের ডিফেন্সকে কম্প্যাক্ট রাখতে পারে এবং অ্যাটাকে দু একটা নয়, বেশি নয়, আই মিন কি বলবো, দুটো হাফে মোটামুটি একটু চান্স ক্রিয়েট করতে পারে অপোনেন্টকে, অর্থাৎ আর্জেন্টিনাকে প্রেসার ক্রিয়েট করতে পারে, তাহলে আই থিঙ্ক তারা আবার সে 2010-এর ইতিহাসটা রিপিট করতে পারবে। তো আশা করব এটাই, যে আমাদের বার্সার ছেলেপুলেরা তাদের বার্সার ভগবানের সাথে ঠিকঠাক করে খেলবে। যদি বার্সার ভগবানের কথা বলতেই চাই, তাহলে লিওনেল মেসি এবং আর্জেন্টিনার কথা বলতেই হবে। যে রকম ম্যাচটা হয়েছে ভাই, এই ইংল্যান্ড আর আর্জেন্টিনার ফিক্সচারগুলো নিয়ে না আমি ওয়ার্ল্ড কাপের পরে একটা ভিডিও বানাবো। সত্যি কথা বলছি, আমার শরীরটা 2-3 দিন ধরে এত খারাপ চলছে না, আমি ওই ইংল্যান্ড আর্জেন্টিনার ম্যাচটা কিভাবে দেখেছি আমিই জানি। কিন্তু আমি মানে যে ম্যাচটা দেখেছি সেটা নিয়ে আমার কোনো রকম রিগ্রেট নেই। আমি রাত জেগেছি, আমার জ্বর হয়েছে, আমি সকালে উঠতে পারিনি, লিটারেলি সারা দিন পড়েছিলাম। নয়তো এই ভিডিওটা অলরেডি আজকে রিলিজ হয়ে যেত। এই ভিডিওটা মেবি শনিবার হয়ে যাবে আমার রিলিজ করতে। তো ফ্যাক্ট অফ দ্য ম্যাটার এই হচ্ছে, যে রকম ভাবে উত্তেজনা ছিল শুধুমাত্র প্লেয়ারদের মধ্যে নয়, কোচিং স্টাফ, পুরো গ্যালারি, সবার মধ্যে সেই উত্তেজনা ছিল। কারণ এই ফিক্সচারটা আইকনিক, যতবারই আর্জেন্টিনা এবং ইংল্যান্ড সামনাসামনি এসেছে ততবারই কিছু না কিছু ঘটেছে, সে অঘটন হোক সুঘটন হোক, ঠিক আছে, কিছু না কিছু ঘটেইছে ভাই। সে মারাদোনা হ্যান্ড অফ গড হোক, 1998-এ ডেভিড ব্যাকহ্যামের রেড কার্ড হোক, 2002 হোক, 2006 হোক, ঠিক আছে, যতবারই আর্জেন্টিনা এবং ইংল্যান্ড সামনাসামনি হয়েছে ততবার কিছু না কিছু ঘটেছে এবং সেটা আইকনিক হয়ে রয়ে গেছে। তো এইবারও সেটার কোনো রকম মানে কি বলবো বিকল্প ছিল না। ইংল্যান্ড পুরো ভালোভাবে শুরুয়াত করে, কিন্তু আর্জেন্টিনার যে মাইন্ডসেট নিয়ে নেমেছিল ওই দিন, ইংল্যান্ডকে এইটুকু জমি দেয়নি। আর্জেন্টিনা তাদের ডিফেন্সকে চেঞ্জ করে, ঠিক আছে, পুরো প্লেয়ারদের না গাঁড়ে ঢুকে গেছিলো। আমি সরি একটু আধ স্ল্যাং ইউজ করছি, বাট এর থেকে ভালো ফিল নিয়ে বলতে পারছি না, মাইরি বলছি। তারা জানতো যে জুড বেলিংহাম ইজ দ্য কি প্লেয়ার অফ দিস ইংল্যান্ড সাইড, এবং যদি এই প্লেয়ারটাকে আমরা আটকে দিই তাহলে কিছুটা হলেও শাটডাউন হয়ে যেতে পারে তাদের অ্যাটাক লাইন আপ। ইয়েস, অ্যান্থনি গর্ডন একটা সুপার হেডার মেরে প্রথম গোলটা করেছিল, প্রায় 80 মিনিট, 82 মিনিট, 85 মিনিট অব্দি এই গোলটা সাস্টেন করছিল। বাট ইংল্যান্ডের প্লেয়ারদের এতটা মনে রাখা উচিত ছিল যে থ্রু আউট দিস টুর্নামেন্ট আর্জেন্টিনা 85-86 মিনিটের পরেই জ্বলে উঠেছে টুয়ার্ডস দিয়ে 120 মিনিটস, ঠিক আছে। এই যে উইন্ডোটা, এই যে 24 মিনিট 25 মিনিটের গ্যাপটা ভাই, লাস্ট 24 মিনিট, এইখানে আর্জেন্টিনাকে ধরে রাখা তো দূরের কথাই, এই সময় আর্জেন্টিনার প্লেয়ারগুলোকে টাচ করাও লিটারেলি ইম্পসিবল হয়ে যায়। এবং আমি সত্যি কথা বলছি, জুড বেলিংহামের কি মাথা খারাপ হয়ে গেছিল নাকি আমি সত্যি জানি না ভাই। সেমিফাইনালে আর্জেন্টিনা প্লেয়ারদের সামনে মেসিকে কিছু বলতে পারিস না, হি ইজ দ্য গড ফর দেম অ্যান্ড ফর আস টু, ঠিক আছে, আমাদের কথা ছেড়ে দে। তুই কি করে ভেবে নিলি তুই আর্জেন্টিনা প্লেয়ারদের সামনে মেসিকে কিছু বলে তাকে দুটো কথা শুনিয়ে বেরিয়ে যাবি, আর ওই যে টা না, ওইখানেই তুই শেষ হয়ে গেছিস ভাই। ওইখানে তুই নিজেও ডুবেছিস, তুই তোর প্লেয়ারদেরকে ডুবেছিস, পুরো টিমকে ডুবেছিস। হ্যাঁ ইয়েস, অনেকেই বলতে পারে যে ইংল্যান্ডের যে কোচ সে অনেকটা কি বলবো ডিফেন্সিভ স্ট্র্যাটেজি মেনটেন করেছিল, আরো অ্যাটাক করতে পারতো, আরো জুড বেলিংহামকে ওপেন স্পেস দিতে পারতো, কিন্তু ভাই যেরকম ভাবে আর্জেন্টিনিয়ান ডিফেন্ডাররা ডিফেন্ড করছিল জুড বেলিংহাম জায়গা পায়নি। এবং সব থেকে যেটা আইকনিক, মেসি দ্য লেফট ফুট গড, তার দুটো ক্রসই করেছে কিন্তু রাইট ফুটে। তো মানে আমি সত্যি কথা বলতে আই এম স্পিচলেস। আমি যত দেখেছি মেসির কেরিয়ারকে, যত খেলতে দেখেছি, যত ম্যাচ দেখেছি, যত টুর্নামেন্ট দেখেছি, তো একটা কথাই আমার মাথায় এসেছে যে এর থেকে বড় প্লেয়ার যদিও কেউ চলে আসে, এর থেকে বড়
কেউ ফুটবলে ইম্প্যাক্ট করতে পারবে আমার তো মনে হয় না। আই হ্যাভ নো আইডিয়া যে এর থেকে বেশি ফুটবলের প্রতি ইম্প্যাক্ট অন্য কোনো প্লেয়ারের থাকবে। আগামী 5 বছর, 10 বছর, 50 বছর, 100 বছর পরেও লোকজন কথা বলবে দেয়ার ওয়াজ আ প্লেয়ার নেম লিওনেল মেসি হু হ্যাজ দ্য মোস্ট ইম্প্যাক্ট ইন ফুটবল এভার। তুই অস্বীকার করতে পারিস, ইয়েস অবশ্যই তুই অস্বীকার করতেই পারিস, তোর জন্য গোট কেউ অন্য হতেই পারে, তোর আইকন কেউ অন্য হতেই পারে, বাট তুই মন থেকে জানিস ভাই যে তুই মিথ্যা কথা বলছিস। নিজেকে তুই মিথ্যা কথা বলতে পারিস না, তুই আমাকে বলতে পারিস, পুরো জনতাকে বলতে পারিস, বাট নিজেকে ইউ কান্ট। ওকে, তো লাস্টে এসে একটু আর্জেন্টিনা স্পেনের পার্সপেক্টিভ আমি বলে দিই, কারণ এর পরে আই থিঙ্ক আমার পক্ষে ওয়ার্ল্ড কাপের আগে তো ভিডিও দেওয়া পসিবল হবে না, কারণ সত্যি ভাই গলা থেকে রা বেরোচ্ছে না। আর আমি যে বসে এতক্ষণ ভিডিওটা করে নিয়েছি না, সেটাই আমার বাপের ভাগ্য বলো। আমি লিটারালি এখানে হাত ধরে রেখেছি যাতে আমি উল্টে না যাই। তো ফ্যাক্ট হচ্ছে যে সত্যি কথা বলতে যেই জিতুক আর যেই হারুক, আমরা বার্সেলোনা ফ্যানদের জন্য এটা উইন উইন সিচুয়েশন, কারণ তোরা জানিস যে বার্সেলোনার কারেন্ট জেনারেশন ভার্সেস বার্সেলোনার দি গ্রেটেস্ট জেনারেশন এভার অ্যান্ড দি গ্রেটেস্ট প্লেয়ার এভার, ঠিক আছে, সামনাসামনি হতে চলেছে। তো যে ভালো খেলবে সেই জিতবে। এবং এবার যদি আমাকে পসিবিলিটিস বলতে চাই, যদি কেউ প্রসেসের কথা বলতে চাই, তাহলে আমি একটাই কথা বলবো, স্পেন যদি প্রথমে গোল পেয়েও যায় না, ওই 85-90 মিনিটসের পর ওই যে উইন্ডোটা স্পেনের পক্ষে সব থেকে ডেঞ্জারাস এনি টিম, ঠিক আছে, যেই আর্জেন্টিনার বিরুদ্ধে এই টুর্নামেন্টে খেলেছে, এই সিজনে খেলেছে, সেই বলবে ভাই ওই 85 মিনিটের পর থেকে প্লিজ আমাকে ক্ষমা দে। তখন মেসি মেসি হয়ে যায়, ঠিক আছে, লরতারো মার্তিনেজ হয়ে যায়, ডিপল হয়ে যায়। তখন মানে কি যে হয়, কি জোনে তারা চলে যায়, কিছু মানে কি বলবো, জিভের গোড়ায় মাল ফাল মেরে রাখে নাকি, ওই সময় অ্যাক্টিভ হয়ে যায়, ন্যানোটেক কিছু লাগানো আছে নাকি। সত্যি বলছি ভাই আমি খুব কনফিউজিং, কিভাবে যে ওই 85 মিনিট 86 মিনিটের পর যে ট্রিগারটা হয় না, আই হ্যাভ নো আইডিয়া। তো সত্যি কথা বলতে যদি এরকম ডিফেন্সকে তারা কম্প্যাক্ট রাখতে পারে, একটু চান্স আছে যে তারা আর্জেন্টিনার বিরুদ্ধে ভালো খেলবে। বাট ওই এলিয়েন যদি জেগে যায়, আর যদি তোরা ওই ভুলটা করিস যেটা প্রত্যেকটা প্লেয়ার করেছে, যে মেসিকে যদি তোরা উত্তপ্ত করার চেষ্টা করিস, তাহলে ওর সেকেন্ড ওয়ার্ল্ড কাপ পাওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। এবং যদি লামিন ইয়ামাল মেসির সামনে ওয়ার্ল্ড কাপ তোলে, ইয়েস আমি সত্যি কথা বলতে দুঃখিত হব, কারণ মেসি তার লাস্ট টুর্নামেন্ট খেলছে আর্জেন্টিনার জার্সি পরে, এবং আমি সহ প্রত্যেক মেসি ফ্যান যে এই জার্সিটা পরেছে, যে এই লোকটাকে ভালোবাসে, সে আশা করবে এবং কি বলবো, মানে প্রার্থনা করবে যে লাস্ট ম্যাচটা যেন হাসির সাথে যাক। তো দেখা যাক কি হয়। আমি সত্যি কথা বলতে একটু ইমোশনাল হয়ে যাচ্ছি আস্তে আস্তে। সত্যি কথা বলতে কান্না তো পাচ্ছেই ভাই। আর ওই দিন জিতুক বা হারুক, কেঁদে তো আমি দেবোই, কারণ ওর পর আর কোনোদিন এই জার্সিটা পরে অন্তত লিওনেল মেসিকে দেখতে পাবো না। আর মেবি 2-3 বছরের মধ্যে সে এমএলএস থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেবে, এবং রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া উচিত, কারণ একটা স্পোর্টসম্যানের জন্য তার পিক পারফরমেন্স মোটামুটি একটু পিকের রিটায়ারমেন্ট নেওয়া এবং তার ডাউনফল চলছে সেই টাইমে রিটায়ারমেন্ট নেওয়ার মধ্যে অনেকটা পার্থক্য হয়ে যায় তার সম্মানে, তার লেগেসিতে, এবং সে তার পিছনে যা করে এসেছে সেটাতে একটু দাগ পড়তে পারে। তো আমি অন্তত চাই না যে মেসি এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো এই দুজন কারোর পক্ষে চায় না। সে বিশ্বাস কর, তোরা বায়াস হতে পারিস কোনো একটা প্লেয়ারের প্রতি, আমি ফুটবলকে ভালোবাসি, আমি স্পোর্টসকে ভালোবাসি, এবং যে কোনো স্পোর্টসে যে সমস্ত হাতে গোনা যাবে এরকম প্লেয়াররা সেই স্পোর্টসের প্রতি ইম্প্যাক্ট রেখেছে, সেই স্পোর্টসের জন্য কিছু করে গেছে, আমি চাই যে তারা মোটামুটি তার পিকে যখন শেষ হতে চায় সেই সময় রিটায়ারমেন্ট নিয়ে নিক, যাতে তা 5 বছর, 10 বছর, 50 বছর, 100 বছর পর লোকজন এইভাবে না মনে করে যে হ্যাঁ ঠিক আছে, যখন তার দিন ঘরে এসেছিল তখন সে রিটায়ারমেন্ট নিয়েছে। না, আমি চাই যে এই ওয়ার্ল্ড কাপ শেষ হোক, মেসি যাক ভাই। আর আমি সত্যি কথা বলতে আমার কোনো ওয়ার্ডও নেই মেসির প্রতি, অ্যাকচুয়ালি ওয়ার্ড আছে, সেটা নেই। আমি ওয়ার্ল্ড কাপের পরে যদি এই ওয়ার্ল্ড কাপটা জিতে যায় তাহলে একটা অন্যরকম ভিডিও আসবে, আর যদি ওয়ার্ল্ড কাপটা না জিতে তাহলে একটা অন্যরকম ভিডিও আসবে, সেই জন্য আমি দিইনি, সত্যি কথা বলবো। যদি জিতে যায় তো সত্যি কথা বলছি এই চ্যানেলের গ্রেটেস্ট ভিডিও দিতে আমি চলেছি, ঠিক আছে, যতই টাইম লাগুক ভাই, 1 মাস টাইম লাগলো আমি প্রজেক্টটাতে কাজ করবো। এবং সত্যি কথা বলছি ওই ভিডিওটা যদি তোরা ঠিক ঠিক করে মজা না পাস না, তাহলে ভাই আমি সেদিন থেকে ভিডিও বানানোই ছেড়ে দেবো, ঠিক আছে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওকে লাইক কর, চ্যানেলকে সাবস্ক্রাইব কর, নিচে কমেন্ট করে যায় যে তোদের মতে কে জিততে পারে এই বছরের ওয়ার্ল্ড কাপ। আমি তো আর্জেন্টিনার সাপোর্ট করবো ভাই, যতই বার্সেলোনা হোক, যতই গাবি, যতই লামিন ইয়ামাল আর যতই কুরোসাও থাকুক, আমি তো ভগবানের সঙ্গেই থাকবো। ঠিক আছে, এডিট করে নিয়ে চলে আসছি কালকের মধ্যে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।